আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। যারা বিডি হালচালকে ইতিমধ্যে ভালোবাসা দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই শুরু করব আজকের উপরে যে ছবি দেখছেন তিশা পাশের বাড়ির ভাবি তাকে নিয়ে। হ্যাঁ, পাশের বাড়ির ভাবি হাজবেন্ড ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তার ওয়াইফ পরিস্থিতির শিকার। সে আসলে এরকম কুটনি ভাবি নয়, সে মানসিক দিক থেকে খুব ভালো, তার উন্নত একটা মন আছে। বাট সে যে কোনোভাবেই হোক ফেঁসে গিয়ে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ ধরনের কথাগুলো বলেছে, যার জন্য তার হাজবেন্ড পাশের বাড়ির ভাবির চ্যানেল থেকে এসে ক্ষমা প্রার্থনা চেয়েছেন। দর্শকদের উদ্দেশ্যে বলেছেন যে তার ওয়াইফ আপনাদের ভাবি যে ভুল করেছে সেটা ছিল সম্পূর্ণ পরিস্থিতির কারণে। সে এ ধরনের মানসিকতার মেয়ে নয়, তার সুন্দর একটা মন আছে, সুন্দর একটা মনের জন্যই তার সঙ্গে আমার এখনও সম্পর্ক টিকে আছে এবং আমরা অনেক কষ্ট করে এ পর্যন্ত আজ এসছি। জানতে জানতে অনেক কিছু জেনে ফেললাম। শোনা যাচ্ছে যে এই পাশের বাড়ির ভাবি জীবন কাহিনীর সঙ্গে তিশার জীবন কাহিনী হুবহু মিল। আর তাই তো দুজনে বান্ধবী হয়ে পরিস্থিতির শিকার যতই তার হাজবেন্ড বলুক না কেন, মানসিকতা এবং চরিত্র সম্পূর্ণ তিশা পাশের বাড়ির ভাবি একই রকম চরিত্রের অধিকারী। শোনা যায় পাশের বাড়ির ভাবিরও আগে একটা বিয়ে আছে, আগে সংসার আছে, সেই সংসারে একটা সন্তানও আছে। সেই সন্তানের বাবার বন্ধু এই কাল্লা পাড়া মহিষের মতো বর্তমান স্বামীরা। হ্যাঁ, বর্তমান স্বামী তার আগের স্বামীর বন্ধু ছিল। পরবর্তীতে সেই বন্ধুর সঙ্গে চেনা জানা পরকীয়া এবং একসময় সেই সন্তানকে রেখে এই কালা মহিষ পাড়ার হাত ধরা। জানি না এই লোকটার আগে বিয়ে আছে কিনা, তা এখনও আমরা সেই সত্যতা জানতে পারিনি। তবে যতটুকু জেনেছি যে পাশের বাড়ির ভাবির আগের ঘর ছেড়ে এই লোকের সাথে পরকীয়া করে চলে এসছে বর্তমানে এই লোকের ঘরে তিনটা সন্তান। সেই মহিলার সঙ্গে তিশার চরিত্রের মিল কি খুঁজে পাচ্ছেন? তিশাও পরকীয়া, হ্যাঁ বন্ধুরা, তিশাও পরকীয়া করে আহাদের হাত ধরে, আগের সংসার আহাদের আছে জানার পরও কিন্তু আহাদের হাত ধরেছিল তিশা। তিশা যতই বলুক যে সে জানতো না আহাদের একটা সংসার আছে, এটা মেনে নেওয়া যায় না, কারণ ওরা চোখে মুখে কথা বলে। তিশা বলেছে যে বিভিন্ন রকম পোস্ট করতো এই যে আহাদের মেয়েকে নিয়ে, তখন নাকি আহাদকে জিজ্ঞাসা করতো মেয়েটা কে, আহাদ বলতো যে তার ভাইয়ের মেয়ে, কখনো বলতো যে তার বন্ধুর মেয়ে। যাই হোক, এই মেয়েটাকে ভালো লাগে। কিন্তু আমার মনে হয় আহাদ যে টিচার, শুধু যে ওখানে ছাত্রী তিশা ছিল তা তো না, আরও অনেক স্টুডেন্ট ছিল আহাদের ভাষ্য মতে, তার মধ্যে তিশাকে তার ভালো লাগতো। তো সেই টিচারের আগে পরিবার আছে, সংসার আছে, এটা স্টুডেন্টরা জানতে পারবে না, কথাটা কেমন মানে অবাস্তব নয়? তো যাই হোক, পাশের বাড়ির ভাবিকে নিয়ে বলি। পাশের বাড়ির ভাবি পরকীয়া করে এই লোকের কাছে চলে এসছে। এই লোকের পরিবার এটা মেনে নেয়নি যে তার চাইতে বয়সে বড় একটা সংসার ভাঙা একটা মেয়ের মা, তাকে নিয়ে এই লোকটা সংসার করবে। এই পরিবার কিছুতেই মেনে নিতে পারছিল না। এখন মেনে নিয়েছে কিনা সেটাও জানা যায়নি। তবে মেয়েটার অর্থাৎ ভাবির পরিবার তেমন ভালো না। ভাবির পরিবার ছিল অনুন্নত, অনেকটা বেশ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে এই ভাবি। শিক্ষা খুব একটা নেই। ভাবির একটা বোন ভাবির বাসায় এসে কাজকর্ম করে। এই ভাবি না মুখ উঁচু করে লাইভে এসে বলেছিল তার বাসায় তিনটা কাজের বুয়া। তিনটা কাজের বুয়ার মধ্যে একটা হলো এই যে উপরে স্ক্রিনে যে মেয়েটার ছবি দেখছেন, এই মেয়েটা হলো ভাবির বোন। এই মেয়েটা অনেকটা হিজলা টাইপের, তৃতীয় লিঙ্গ। তার হাসি, তার কথা বলার স্টাইল, কণ্ঠ, চাল চলা একটা পুরুষ পুরুষ ভাব আছে। সব মিলিয়ে মনে হয় এই মেয়েটার মধ্যে একটা হরমোনজনিত সমস্যা আছে। অনেকটা ওই যে বললাম তৃতীয় লিঙ্গের মতো দেখা যায় তার স্টাইল, তার ধরন, তার চলন, তার সব কিছু। এই মেয়েটা হলো তার বাঁধা কাজের বুয়া। আর দুটো যে কাজের বুয়া বলেছে, একটা বোধহয় তিশার মা আর একটা তিশা। না হলে তো আর কোথাও কাজের বুয়া টুয়া দেখি না। দেখি তো তার ওই বোনকে আর আরেকটা ছোট বোনকে। এই দুটো বোনকেই কি তবে কাজের বুয়া বলেছেন? নিজের বোনকে কাজের বুয়া উল্লেখ করতে এই মহিলার কি বাধে না? কিভাবে এই মহিলা বলল তার তিনটা কাজের বুয়া? তার হাজবেন্ড নাকি অনেক টাকার বেতনের চাকরি করে। শোনা যাচ্ছে তার হাজবেন্ড একটা বেসরকারি কোম্পানিতে খুব সামান্য বেতনে চাকরি করেন।
যে বেতনটা আসলে এখানে বলা ঠিক হবে কিনা আপনারা অনুমান করুন, 20-25 হাজার টাকার ঊর্ধ্বে নয়। যাই হোক বন্ধুরা, কিছু তো করে খাচ্ছে। তো এই লোকটা প্রথম দিকে কিন্তু খুব একটা ভালো চরিত্রের ছিল না, আর ভালো চরিত্রের হলে সে কি অন্যের বইয়ের দিকে চোখ দেয়? তাও ওরকম পোটকা আটকা, বয়সী বড়, সাইজে খাটো, মোটামুটি একটা ফুটবল টাইপের ভাবি, তার দিকে নজর দিয়েছে কেন? অবশ্য ভাইও যে, পাশের বাড়ির ভাইও যে কালো মহিষের মতো পোটকা পাটকা, তার সঙ্গে মানাই ভালো। দুই পোটকা আর পুটকে, দুই পোটকা আর পুটকে যখনই এই তিশা পরিবারের হানা দিল, তিশা পরিবার মানে আখির পিছনে লাগলো, তিশাকে পাম্পট্টি দিয়ে কুটনিগিরি করে তিশাকে হাইলাইট করে উপরে উঠাতে লাগলো, তখন তিশা ভাবলো যে আখির উপর এখন অত্যাচার করলো পাশের বাড়ির ভাবি, সেটা শেল্টার দেবে, সাক্ষী দিবে আমাদের পক্ষে, কারণ তার চ্যানেলটা দাঁড় করানো, মনিটাইজেশন পাওয়া, তাকে লোকের কাছে পৌঁছে দেওয়া, পরিচিতি আনার দায়িত্ব সম্পূর্ণ তার তিশা নিল। আখির পিছনে লেগে গেল এই কোটনা ভাই ভাবি, এই ধলা ফুটকি ভাবি, সে ভালোভাবে আখির পিছনে লেগে গেল। আখিকে উঠতে বসতে অপমান করত, আর আখিকে ইন্ধন জোগাতো খারাপ ব্যবহার করার জন্য, খারাপ ভিডিও করার জন্য। এই ভাবির পিছনে উস্কে দিত ঘরে বসে তিশা। তিশা ছিল উভয় দিকে একটা চাল খেলছিল, ভাবির পক্ষেও চাল খেলছিল, আর এদিকে আখিকেও উস্কে দিচ্ছিল, যার জন্য আখি এবং এই ভাবির, অর্থাৎ এই মোটকা পোটকা ভাবির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ভাবি ক্লিনিকে গেল, এদিকে তিশা এবং আখির সম্পর্কে ফাটল ধরল। আখি এই যে তিশা এবং আহাদের হাতে মার খেয়ে, হ্যাঁ বন্ধুরা, আখিকে মেরে তিশা এবং আহাদ চুল ধরে মেরে ওই ঘর থেকে বের করে দিয়েছে। আখি তাও বের হয়নি, তখন তিশা কি করেছে, আরেকবার মার দিয়ে তার মাকে, তার বাবাকে ফোন দিয়েছে তিশা এবং আহাদ। তিশা এবং আহাদ বলেছে আপনার মেয়েকে নিয়ে যান। কোন সাহসে তারা এই তিশা আখির গায়ে হাত দিয়েছে একবার ভাবুন তো। কতটা দজ্জাল হলে, কতটা নির্যাতনকারী হলে এই তিশা আখির গায়ে হাত দেয়। এবং সেখানে উপস্থিত ছিল ঘরের সবাই, কিন্তু কেউ আখিকে ঠেকাতে আসেনি, কারণ ওরা তো আহাদের কাছে বন্দী। আহাদ ওখানে ড্রাগ নেয়, আহাদ ওখানে ড্রাগের ব্যবসা করত, রাত হলে গাঁজা, জোয়ার, মদের আসর বসত। যদিও এখন সেটা আর করছে না, কারণ প্রশাসন জেনে গিয়েছে ওই ঘরের মধ্যে কি নোংরামি চলতো। আর এটা জানার পরই আহাদ এবং তিশার মাথা গরম হয়ে গিয়েছে। আর ওদিকে পাশের বাড়ির ভাবি, সে তা যখন লাইভে এসে আখির পিছনে লাগলো, আখিকে নিয়ে বিভিন্ন রকম কথা উঠলো এবং পাশের বাড়ির ভাবিকে সবাই ধিক্কার দিতে লাগলো, তখন তার হাজব্যান্ড বাইরে ঘরে কোথাও শান্তি পাচ্ছিল না। বাইরে বের হলে লোকে তার মুখে যাতা বলতে লাগলো। অফিসে ছোটোখাটো হলেও তো একটা চাকরি করে সে, সেই অফিসে তো তার হাজব্যান্ডের যেতে হয়। সেখানে গেলে অফিসের কলিগরা যাতা নোংরা ভাষায় তাকে ইঙ্গিত করতে লাগলো এবং তার বউকে নিয়ে আলোচনা সমালোচনা হতে লাগলো। এটা আসলে ওই লোকটা মেনে নিতে পারছিল না। তাই লোকটা এই যে পাশের বাড়ি ভাবির চ্যানেল থেকে এসে বলল যে যা হবার হয়েছে, আপনাদের ভাবিকে আপনারা মাফ করে দিন। আপনার ভাবি একটা পরিস্থিতিতে জড়িয়ে এ ধরনের কথাগুলো বলেছে, এ ধরনের কথা বলতে বাধ্য হয়েছে। আসলে সে এরকম মেয়ে নয়। আপনার ভাবি আর এ ধরনের কোনো কথা বলবে না, এ ধরনের কোনো ভিডিও করবে না। সে আগের নিয়মে, আগে যেভাবে তার সংসারে নিজের ভিডিও করতো সেইভাবেই সে ভিডিও ছাড়বে। প্লিজ আপনার ভাবিকে নিয়ে আর কোনো নোংরা কথা বলেন না। কারণ একে তো ধিক্কার জনগণের কাছে খাচ্ছে, ভিউয়ার্সদের কাছে খাচ্ছে, অফিস কলিগদের কাছে খাচ্ছে, এবং তার বংশে কেউই তো তাকে সেইভাবে মেনে নেয়নি, এই বউকে তো মেনে নেয়নি। এখন সেই ধিক্কারটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। তাই নাকি সে অসুস্থ হয়ে পড়ছে, ভাবিও নাকি অসুস্থ হয়ে পড়ছে। সে নিজেও, তার শরীরটা ভালো নেই, দর্শকদের কাছে দোয়া চাইলো দুজনের জন্য। যাই হোক, তারা মোটামুটি আইনের কাছেও তারা সই করে এসছে যে আখির কোনো কথা তারা আর আখির বিরুদ্ধে বলবে না। আখিকে নিয়ে যা বলেছে তার জন্য তারা দুঃখিত, তারা তার জন্য ক্ষমা প্রার্থনা চেয়েছে এবং ভবিষ্যতে আখিকে নিয়ে কোনো কথা বলবে না। শুধু তারা তাদের নিয়ে ভিডিও করবে, আকার ইঙ্গিতে কোনো ভিডিও করবে না, পারপার্শ্বিক কারো জীবনী নিয়ে কথা বলবে না, কিংবা এ ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। এরকম অনেক কিছু জবানবন্দি কিংবা যাই হোক একটা সই করে তারা ওই থানা থেকে চলে এসছে। সেখানে তিশাও সই করেছে,
আখিও সই করেছে, আহাতও করেছে, আহাদের শাশুড়িও করেছে, অর্থাৎ যারা ইউটিউব করে তারা করেছে। ভালো কথা। সেই থেকে ভাবি আর কোনো ভিডিও দেয় না, অন্তত বড় ভিডিও দেয় না, দু একটা শর্ট ভিডিও ছাড়ে, মেনে নিলাম সেটা। তার উপর 3 দিন আগে তার হাজবেন্ড, ওই যে কালা মহিষ হাজবেন্ড, সে এসে বলেছে তাদের শরীর ভালো না, তারা আর এই ধরনের ভিডিও দিবে না। ভাবি আপনাদের ভাবি পরিস্থিতির শিকার ছিল, আমরা আগের মতো নিজেদের ভিডিও দিলাম, বাস এনাফ। তারা তারপর হতে কোনো কিন্তু ভিডিও আমরা দেখতে পাচ্ছি না পাশের বাড়ির ভাবির। কিন্তু গতদিন এসে তিশা আবার আখির বিরুদ্ধে কিছু কথা বলল। আখির জীবনী, আখির পাস্ট, আখি তার সংসারে কী কী অশান্তি করলো, এসব ভিডিও এই যে থানায় যে সই করার পরও বলল। কেন? এটা কি আখি যদি এখন এদের বিরুদ্ধে কোনো লিগ্যাল স্টেপ নেয়, তাহলে যদি আখি মামলা করে, তাহলে কে জিতবে, তিশা না আখি? আখি তো কোনো কথা বলেনি। তিশা কেন আগ বাড়িয়ে আখির পাস টেনে নিয়ে আসছে? আখির পাস্ট যদি টানে, তাহলে গতদিন তিশা বলেছে যে আখি এই 2 বছর আগে যখন তাদের সংসারে এসছে তখন নাকি প্রায় ছাদে যে স্মোকিং করতো আখি। আখি ডিপ্রেশনে ছিল, তাই আগে পরে সে এ ধরনের স্মোকিং করতো, তাই তার ভাই, ওই যে মাজা ভাঙা ভাই আছে না স্বামী, তার সঙ্গে 2 বছর আগে আখি স্মোকিং করতো, যেটা দেখে ফেলেছে আহাদের পায়ে ধরে নাকি আখি ক্ষমা চেয়েছে, তারপর হতে আর খায় না। তো তোমার ভাইয়ের বয়স কত? 2 বছর আগে ওই মাজা ভাঙ্গা ভাইয়ের বয়স কত ছিল? বিয়ে করেছে 18 বছরে, তাহলে 2 বছর আগে ওর ভাইয়ের বয়স ছিল 16 বছর কি 15 বছর, তিশার হিসাব মতে। তিশার 15 বছরের ভাই, সে তখনই স্মোকিং করতো, তখনই সে ধোঁয়া গাঁজা সবই টানতো। এটা ভাবা যায়? তার কাছ থেকে নাকি আখি নিয়ে টানতো। তাহলে কতটা নোংরা হলে 14-15 বছরের একটা কিশোর কতটা নোংরা বাজে ফ্যামিলি হলে এই স্বামী 14-15 বছরের সিগারেট হাতে নিয়ে ছাদে বসে বসে টানতো, যেটা তার বড় বোন জানে। তার ভাই স্মোকিং করে। বয়সটা কি? আবার গল্প দিচ্ছে যে এই স্মোকিং নাকি আখি পছন্দ করতো না, তাই আহাদের সঙ্গে গন্ডগোল হতো। একই মুখে দুই কথা। যখন তার মনে পড়লো যে কিছুক্ষণ আগে আমি তো বলেছি এটা, এখন বলছে আখি স্মোকিং করতো, তাহলে তখন নাকি প্রশ্ন করেছে যে তুই নাকি আহাদের সঙ্গে নিয়ে ঝগড়া করেছিস, তো বলেছে যে আহাদ যখন এটা খায় তখন ওই গন্ধ শুকলে আমারও খেতে ইচ্ছা করে। কি সুন্দর বানানো কথা রে! তিশা যে এত নাটকবাজি, তিশার প্রতিটা কথা যে বানানো, সেটা কিন্তু পদে পদে আমরা টের পাচ্ছি। এই যে দীপাকে নিয়ে, দীপার যেহেতু কোনো চ্যানেল ছিল না, তাই আমরা দীপার কোনো কথা, দীপার কোনো প্রতিবাদ, দীপার কোনো মনের ভাষা, এই তিশা কী কী করেছে দীপার সঙ্গে আমরা জানতে পারিনি। কিন্তু আখি যেহেতু চ্যানেল আছে, আখি যেহেতু টুকটাক করে মানুষ যখন ওকে খুব বেশি মানে কমেন্টে অত্যাচার করে, কমেন্টে ওকে তিরস্কার করে, তখন আখি টুকটাক করে অনেক কথা ওদের বিরুদ্ধে বলে ফেলে। তাই আমরা জানতে পেরেছি তিশার চরিত্রটা এত খারাপ, তিশার ফ্যামিলি এত খারাপ, তিশার মা এত খারাপ, তিশা পরিচয়হীন একটা ভাসমান মেয়ে। সেই তিশা যে ঠেলাগোতা খেয়ে বড় হয়েছে, যার মা এই ঘাট থেকে ও ঘাটে গিয়েছে, যার মা নিজেও গার্মেন্টসে কাজ করেছে, যার মার মধ্যে শিক্ষা নেই, সেই মেয়ে আরেকটা মেয়েকে দিয়ে গল্প বানিয়ে বানিয়ে লাইভ করে, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি ভাবা যায়? গতকাল যখন আখিকে নিয়ে কথা উঠেছে, তখন আখি বলেছে যে আমি সোনার ডিম পাড়া হাঁস, তাই আমাকে ছাড়া ভিডিও হয় না। ঠিকই তো বলেছে। আখি ছাড়া তোমাদের এই চ্যানেল, কোনো চ্যানেলে কিন্তু ভিউ আসছে না। আখি থাকতে যে পরিমাণ ভিউ হতো, যে পরিমাণ তোমাদের চ্যানেল মানুষ দেখার জন্য আগ্রহ প্রকাশ করতো, এখন তোমাদের চ্যানেল কেউ দেখে না। তাই তোমরা আখির কথা টেনে টেনে নিয়ে আসো। আখিকে ছাড়া তোমাদের চলেই না। আখি তো ঠিকই বলেছে, আখি ডিম পাড়া হাঁস। হ্যাঁ, তোমরা বলবে আখিকে কে চিনতো? আমি চিনিয়েছি। কেউ না কেউ কাউকে তো চেনায়, কিন্তু চেনানোর পর যে ফেসটা মানুষের ভালো লাগে, যে রোলটা মানুষের ভালো লাগে, যে মানুষটাকে ভালো লাগে, তাকেই তো মানুষ দেখে, তাকেই তো মানুষ হাইলাইট করে, তাকেই তো মানুষ ভালো আসনে বসায়। তুমি তো ভালো আসনে যেতে পারোনি, হয়তো তোমাদের কারণে আখি পরিচিত, এটা অস্বীকারই কিছু নেই, কিন্তু এটাও ঠিক যে তোমরাও কিন্তু আজ এই পর্যায়ে এসছো আখির জন্য, আখির রোলের জন্য, আখির আখির ফেসের জন্য। আখি থাকাতে তোমাদের চ্যানেল খুব দ্রুতভাবে এত দূর মানুষের ভালোবাসা পেয়েছে।
আখি যখন ছিল না তখনও তো তোমরা চেষ্টা করেছো, তখন তোমরা গাড়ি কিনতে পারোনি, তখন তোমরা কি করেছো, এরোর কাছ থেকে ধার করে এনে সংসার চালিয়েছো। তোমরাই বলেছো যে মানুষ দিন আনতে পান্তা ফুরাতো, এরকম অবস্থা। যে মানুষটা গত বছর কোরবানি দিতে পারেনি, সেই মানুষটা হঠাৎ করে ফেসবুকে পেজ খুলে অনেক টাকা পেয়ে তোমরা গাড়ি কেনার স্বপ্ন দেখলে। আর এই পিছনেই অবদান অবশ্যই আখির। তোমরা যদি ভিডিও করতে, তোমরা তো আগেও ভিডিও করেছে, দীপাকেও নিয়ে ভিডিও করেছো, বাট আখির মতো এত জনপ্রিয়তা লাভ করতে পারোনি। আখিকে আনার পর, আখির রোলটা প্লে করার পর, আখির রোলটা মানুষের ভালো লাগার পর, তারপরে তোমরা তোমাদের চ্যানেলটা আজ এই ভালো পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছো। তাহলে আখির অবদান কেন তোমরা অস্বীকার করবে? এবং আখি আখি যে পরিমাণ ভিউ পায় নতুন চ্যানেল খুলে, তোমরা সেই পরিমাণও পাও না, তোমরা সেই পরিমাণও পৌঁছাতে পারো না। এ থেকেই বোঝা যায় আখির জনপ্রিয়তার কাছে তোমরা কিছুই না। তাই বলবো, হয়তো আখিকে নিয়ে চুলকানি বাদ দাও। অপবাদ আখিকে অনেক দিয়েছো, কোনো অপবাদই এখন মানুষ বিশ্বাস করবে না, আখিকে বিশ্বাস করবে। দীপার মুখ বন্ধ রেখেছো, দীপাকে নিয়ে যা ইচ্ছা তাই বলেছে, দীপাকে নিয়ে যা ইচ্ছা তাই দোষ চাপিয়েছো, কিন্তু আখির বেলায় সেটা পারবে না। আখি পাবলিক ফিগার হয়ে গিয়েছে, পাবলিক আখির পক্ষে জানে পাবলিক যে কোন ফিগার কী ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, কোন বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, কে বোঝাতে চাইছে, তাদের মনের মধ্যে কি। মানুষ কিন্তু এখন অত বোকা নেই। তাই তিশাকে বলবো, আহাতকে বলবো, অহেতুক আখির পিছনে লেগে তোমাদের কোনো লাভ হবে না, তোমরাই উল্টা বিপদে পড়বে। আর পাশের বাড়ির কুটনি ভাবি যদি থেমে যায় ভালো, যদি যেখানে এসে থেমে গিয়েছে এখানেই যদি তার কুটনামি থেমে যায়, তার হাজব্যান্ডের মঙ্গল চাই ওই কুটনি মুটকি ভাবি, তাহলে ভালো। না হলে তার বিপদও অতি সন্নিকটে। কারণ তিশা অলরেডি ও বাড়ি ছেড়ে দিয়েছে। আরেকটা কথা বন্ধুরা, তিশারা কিন্তু কোনো বাড়ি 1-1.5 বছর, কয়েক মাস এর বেশি থাকতে পারে না। কেন জানেন? ওরা রীতিমতো ভাড়া দিতে পারে না, ওরা ঘরের মধ্যে গাঁজা টানে, ওরা ঘরের মধ্যে জুয়া খেলে, ওরা ঘরের মধ্যে আসর বসায়, সব কিছু মিলে। আগে তো ছেলে মেয়ে এমন অবাধ মেলামেশা করতো না, যা মানুষের চোখে লাগতো, যার জন্য ওদেরকে দুধছাই করে দিত, দুধছাই করে বাড়িওয়ালা বের করে দিত। আর এখন টাকার অভাবে দৌড়াদৌড়ি করছে আহাদ আর তিশা। আমরা যতই বলি না ওদের অনেক টাকা আছে, অনেক কিছু আছে, ওদের কন্টেন্ট তৈরি করে যে টাকা পায়, ওরা যে ডলার দেখতে পায় যে কত জমা হয়েছে, তার আগেই কিন্তু ওরা প্ল্যান করে ফেলে এই টাকাটা আমরা এই কাজে লাগাবো। গাড়ি কিনছে, গাড়ি বিক্রি করছে, মোবাইল কিনছে, মোবাইল বিক্রি করছে, শপিং করছে, খাচ্ছে, ঘুরছে, ফিরছে, জিরো হাতে মানুষ, জিরো হয়ে সামনের মাসে কী আসবে সেই আশায় বসে রয়েছে। অলরেডি ফেসবুকে অনেক রুলস এসছে, আগের মতো অত ইনকাম নেই, ইনকাম নেই ইউটিউবেও আগের মতো। সব কিছু মিলিয়ে ধরাশায়ী আসাদ এবং তিশা। তো বন্ধুরা, আসাদ তিশার কথা আজ এই পর্যন্তই। চলে যাই পদ্মাপাড়ির তিশার কথায়। পদ্মাপাড়ির তিশা, তার নানা ভাই এসছে, অর্থাৎ তানজিলার ছেলে নিয়ে আগমন ঘটছে, সাথে শাশুড়িকে নিয়ে এসছে। অবাক কাণ্ডটা, শাশুড়িকে নিয়ে এসছে কেন জানেন? কারণ বাসায় তো কাজের বুয়া ওই একটা, অর্থাৎ ওই পারুল খালা আর পাখি। এই যে এই মানে তাদের নানা ভাইকে দেখাশোনা, নানা ভাইয়ের এই কাঁথা কাপড় ধোয়া, নানা ভাইয়ের এই কাপড় চোপড় ধোয়া, তানজিলার কাপড় চোপড় ধোয়া, তানজিলার দেখাশোনা করার জন্য লোক দরকার। আর সেই লোকটাই তানজিলা সাথে করে নিয়ে চলে এসছে নিজের শাশুড়িকে। না হলে বেয়াই বাড়িতে বেআইনদের ওরকম হায়ার করে নানা ভাইয়ের সঙ্গে নিয়ে আসে এই প্রথম দেখলাম। আর বাপ্পির কথা কি বলবো, বাপ্পি তো নিজেকে মানে বিয়াই আর বিয়ানের কাছে গেলে, বিয়াই তো না, বিয়াইনদের কাছে গেলে নিজেকে হিরো ভাবতে লাগে। ওই যে টিউমার চাচি, টিউমার চাচি এখন আর অতটা গ্রাহ্য করে না। আর সেই কথা বারবারই বলতে থাকে বাপ্পি, যে আগের মতো আর ভালোবাসা নেই আমার জন্য, আমি এখন পুরানো হয়ে গেছি, আগের মতো আমার দিকে আর কোনো খেয়াল দেয় না। তখন টিউমার চাচি বলে, এই তো প্রথম প্রথম, আবার সেই আগের মতো হয়ে যাবে, এখন নতুন নতুন আসছে তো দাদা ভাই, তার জন্য একটু বেশি বেশি করে আদর পাচ্ছে। তার মানে বাপি বিরহে ভুগছে, ব্যান্ডের চাপ টাপ খেতে পাচ্ছে না, ব্যান্ডের কোলাকুলি খেতে পাচ্ছে না, ব্যান্ডের ওই যে মানে ফুলি ওই যে পাশে ফোলা টিউমার, সে তো মানে বাপ্পির সঙ্গে মোটামুটি কোলাকুলি থেকে শুরু করে সব কিছুই আলিঙ্গন করে, সেটা করছে না বিধায় বাপ্পির জ্বলে পুড়ে যাচ্ছে ভিতরে ভিতরে। আর
ওই যে টিউমার চাচি সে নিজেকে একটু সংশোধন করেছে, মনে হয় ছেলে আর ছেলের বাবার কাছে গাতানি খেয়েছে যে এত কেন হালকমতি করতে যাবে, এত কেন হ্যাংলো, এত কেন নষ্টামি করতে যাবে, এরকম কিছু একটা চাপ খাওয়ার জন্যই একটু দূরে দূরে থাকছে। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পেলাম যে ছোট বাচ্চা নিয়ে চলে আসছে, তারা এতটা এতটা আনন্দিত, এতটা উচ্ছ্বাস, তারা বলছে এ নাতি তো যেন তেন নাতি না, এটা তিশার নাতি। হ্যাঁ, এ নাতি তো যেন তেন নাতি না, এটা হলো বেজন্মার বেজন্মার গর্ভে জন্ম নেওয়া পরিচয়। হ্যাঁ, পরিচয় এখন সাকিবের যেহেতু আছে, সেহেতু বলতেই হয় যে এ নাতি তো যেন তেন নাতি নয়, পরিচয়হীন গর্ভে জন্ম নেওয়া পরিচয় পাবার মতো একটা নাতি। সাকিব পরিচয় দিয়েছে এই নাতির। পরিচয়হীন একটা মেয়েকে বিয়ে করে, পরিচয়হীন বাপহীন একটা মেয়েকে বিয়ে করে স্বীকৃতি প্রদান করে সংসার করে সেই গর্ভে বাচ্চা দিয়েছে, সেই বাচ্চা পদার্পণ করেছে তিশার ঘরে। তো অবশ্যই এটা যেন তেন নাতি নয়, কারণ তিশা কখনো ভাবতেই পারেনি তার ওই পরিচয়হীন মেয়ের বিয়ে হতে পারে, কিংবা সেই মেয়ের গর্ভে আবার বাচ্চাও হতে পারে। তো অবশ্যই এই কথাটা তিশার মুখেই মানায়, এ তো আর যেন তেন নাতি নয়। আরেকটা কতটা মূর্খ হলে একটা বাচ্চা এসছে, সেই বাচ্চাটার সামনে বারুদ ফোটাচ্ছে, তারই পাশে সেই বাচ্চাটা ধোয়া ধোয়া দিয়ে, তাও কি রঙিন ধোয়া, যে ধোয়াগুলা নেওয়া আমাদের একেবারেই উচিত না। এটা যে কতটা মানে কি বলবো, আমাদের অক্সিজেন ব্যাহত করছে, অক্সিজেন দূষিত করছে, সেই সব ধোঁয়া দিয়ে চারিপাশে গাড়ির চারিপাশে মানে ধোঁয়া ধোঁয়া করে ফেলেছে, বাচ্চা বরণ করছে সেইভাবে। একটা একটা সপ্তাহখানেক হয়েছে বোধহয়, সেই বাচ্চাকে কিভাবে পাচ্ছে এরা এভাবে বরণ করতে, চারিপাশে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, সেই ধোঁয়ার মাঝে বাচ্চাটাকে নিয়ে আসছে। বাচ্চাটা দম নিতে, নিঃশ্বাস নিতে যে কতটা কষ্ট হয়েছে একমাত্র সেটা ওই বাচ্চাই জানে, ওই বাচ্চাই অনুধাবন করতে পারছে। আর এই মূর্খগুলা সেগুলো অনুধাবন করার কোনো রকম সেন্সই কাজ করছে না। আর ওদিকে গ্রামের বাড়িতে বড় শাহিন আর সাবিনা চলে এসছে। এরা যখনই বাড়ি পৌঁছাবে তখনই চলে আসবে খুকি গ্রুপ। হ্যাঁ, খুকি অলরেডি আসার জন্য পায়তারা করছে, সাথেই হলো তিশার বাবা। খুকি আসার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। খুকির মানে কি বলবো, খুকির বোধহয় ফেটে যাচ্ছে, কেন আগে শাহিন আর শাহিনের বউ গেল, কেন তারা আগে পৌঁছাতে পারলো না। মানে সেই কথাগুলা বিভিন্নভাবে মিমকে দিয়ে, মিমের উসিলা দিয়ে অনেকভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করেছে আকার ইঙ্গিতে এই খুকি। খুকি আসলে অবশ্য বাপ্পিও খুশি হবে, কারণ বাপ্পির সঙ্গে খুকির একটা আলাদা সম্পর্ক আছে। বাপ্পি খুকিকে দেখলে খুশি হয়ে যায়। আর খুকিও তার এই জমিদার, খুকির ভাষায় তিশার হাজবেন্ড জমিদার, এই জমিদারকে দেখলে কোথায় যেন তার মধ্যে টুকুস টুকুস খেলা খেলতে থাকে। বাপ্পি ইদানিং সানগ্লাস, হাতে ব্রেসলেট নিয়ে গাড়িতে বসলে একটা জিনিস কিন্তু মনে হয় অনুপস্থিত থাকে তার শরীরে, সেটা হলো কান ফুটানো। তো বাপ্পি যদি আমার ভিডিও দেখে থাকে, আমি বলবো কান ফুটিয়ে নিতে। বাপ্পিকে কান ফুটালে কিন্তু সেই রকম লাগবে, হাতে ব্রেসলেট, চোখে সানগ্লাস, আর কান ফুটানোর যদি একটা রিং অথবা একটা দুল পরা থাকে, বাহ বাহ, অপূর্ব লাগবে। আর তানজিলা তো তখন তার বাবাকে দেখে, অর্থাৎ কথিত নকল বাবাকে দেখে আরও বেশি প্রেমে পড়ে যাবে। এখনই তো বাপ্পিকে দেখলে তানজিলার ভাবটা মনে হয় যেন গলে গলে পড়ছে, আইসক্রিম যেমন গলে গলে উপচে উপচে পড়ে, তানজিলার এই বাপ্পিকে দেখলে ঠিক তেমনি হাসি সহ গলে গলে পড়তে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন ব্যাপারটা, যেটা তার মা বেঁচে থাকতে সম্ভব ছিল না। আর মিম তো এখন মোটামুটি সুস্থই বলা চলে, না হলে ওই খুঁড়ি পানিয়ে নিশ্চয়ই সে এই যে গ্রামের বাড়ির শপিংয়ে যেত না, বাজার করতে যেত না। গতদিন দেখলাম সে জামা কাপড় মার্কেট ঘোরাঘুরি করছে। কিভাবে সম্ভব হলো? পায়ের ব্যথা সেরে গেল? আসলে কি জানেন, এই যে মিমটা না, পায়ের ব্যথা তার একটু ছিল, বাকিটা ছিল অভিনয়। বিভিন্নভাবে সে দর্শকদের কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করেছে বাবুকে কাছে ধরে রাখার। বাবু স্বাবলম্বী হলে তার কাছ থেকে উড়াল দিবে, এটা সে ভালো করে